লেখিকা অদিতি ঘোষের মা ডাকের জাদু। প্লিজ স্টপ ইট। এই ধানাই বানাই ভালো লাগে না আমার। প্রত্যেক দিন সেই একই আলোচনা। রাগে ফুঁসতে ফুঁসতে কথা কটা উগলে দিয়ে পার্সটা হাতে তুলে নিল ঐশিকা। নিরুপমা ভয়ে ভয়ে বললেন, তুই আসবি বলে একটু উপমা করেছিলাম, একটু মুখে দিবি না মা? সানগ্লাসের কাজটা রুমালে মুছতে মুছতে ভ্রুকুটি করল ঐশিকা। কেন করো এগুলো? জানো তো আমি এই ধরনের খাবার খাই না। বেশি তেল টেল দিইনি, খেয়ে দেখ। প্রচণ্ড বিরক্তি সহকারে উপমার প্লেটটা হাতে তুলে নিল ঐশিকা। দুবার চামচের ডগায় নামমাত্র উপমা তুলে মুখে ঠেকালো। নিরুপমা তাকিয়েছিলেন মেয়ের মুখের দিকে। ওই দৃষ্টিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে এখন মনে করে না ঐশিকা। প্লেটটা টেবিলে নামিয়ে রেখে বেসিনের দিকে এগিয়ে গেল। নিরুপমা বললেন, তুই কিন্তু আমার উপর শুধু শুধুই রাগ করছিস। শুধু শুধু? বয়সটা তো অনেক হলো, এবার একটু বোঝার চেষ্টা করো অপরের সমস্যাটা। নিরুপমা বললেন, ঠিক আছে, তুই যখন চাস না তখন মেয়ে বলে কারো কাছে তোর পরিচয় দেব না। এই কথায় এতটুকু নরম হলো না ঐশিকা। ঝাঁঝালো স্বরে বলল, হ্যাঁ দিও না। ওই 10টা মেয়ে নিয়ে যে গানের স্কুল, তার দিদিমণি আমার মা, কথাটা লোককে জানাতে আমি চাই না। ইজ ইট ক্লিয়ার? আমি আসছি এবার। ঐশিকা বেরিয়ে যাওয়ার 1 মিনিট পরই গাড়িটা বেরিয়ে যাওয়ার আওয়াজ কানে এলো। স্বামীর ফটোর দিকে তাকিয়ে মনে মনে প্রশ্নটা করলেন নিরুপমা, তবে কি মেয়েটাও আস্তে আস্তে তোমার মতোই হয়ে যাচ্ছে? তোমার কাছে যেমন আমার ও আমার গানের কোনোদিন কোনো মূল্য ছিল না, তেমনই আজ মেয়ের কাছেও নেই। ঐশিকা আজ খুব নামকরা গাইয়ে। ওর মায়ের মতো শুধু রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেনি, আধুনিক বাংলা গান, হিন্দি গান, এমনকি পপ সঙ্গেও সমান দক্ষ। ভীষণ ব্যস্ত একজন গায়িকা সে। সিনেমার প্লেব্যাক তো আছেই, তার ওপর আছে বড় বড় মঞ্চে গান গাওয়ার আমন্ত্রণ। সপ্তাহে প্রায় 3-4 দিন শো থাকে। স্বামীও ব্যস্ত অফিস, ক্লাব, সোসাইটি নিয়ে। ছেলে থাকে গভর্নেন্সের তত্ত্বাবধানে। অনেকবার নিজের কাছে নাতিকে এনে রাখতে চেয়েছেন নিরুপমা, কিন্তু রাজি হয়নি ঐশিকা। ওর বক্তব্য, যদি নাতির জন্য এতটাই ভাবেন তাহলে যেন নিরুপমা এই বাড়ি আর গানের স্কুলের মায়া ত্যাগ করে পার্মানেন্টলি ওর ফ্ল্যাটে শিফট করে। সেটা পারেনি নিরুপমা। সব হারিয়ে নিজের ভালো লাগাটুকুকে আগলেই বাঁচতে চান নিরুপমা। সারা জীবন অপরের মনের মতো হওয়ার চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু পারেননি শুধু একটাই কারণে, নিজের ভালো লাগাটুকুকে পুরোপুরি বিসর্জন দিতে নারাজ ছিলেন তিনি। আপনজনদের মধ্যে শুধু একজনের সঙ্গেই মতের মিল হয়েছে নিরুপমার, সে হচ্ছে পুত্রবধূ দেবলীনা। কোনোদিন দাবি করেনি সে শাশুড়িকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখার, বরং উল্টো কথা বলেছে আমি অনেক ভেবে দেখেছি মামনি, তুমি ছেলে মেয়ে কারো সংসারে গিয়েই বেশি দিন আত্মসম্মান নিয়ে থাকতে পারবে না, তার থেকে এই ভালো আছো। স্বামীর সংসারে শুধু সন্তানের কথা ভেবে মানিয়ে নিয়ে আছে দেবলীনা। নিরুপমাকে খুব ভালোবাসে মেয়েটা। যেদিনই আসে কিছু না কিছু খাবার নিজের হাতে তৈরি করে নিয়ে আসে। পরে খাবো বললে পরিত্রাণ পান না নিরুপমা, খেতে হয় ওর সামনে বসে। শাশুড়ি মনকষ্ট পাবেন ভেবে সহজে নিজের কষ্টের কথা বলতে চায় না দেবলীনা। তবু প্রশ্ন করে করে যতটুকু জানতে পারেন নিরুপমা, তাতেই খারাপ লাগে তার। নিজেই পছন্দ করে দেবলীনাকে ছেলের বউ করে নিয়ে এসেছিলেন তিনি। ভাবতেই পারেননি যে অঙ্কুশ ওর বাবার মতোই জেদি, অহংকারী, আত্মকেন্দ্রিক একটা মানুষ হয়ে উঠবে। আশ্চর্য ব্যাপার, কি করে এমন হয় কে জানে। মেয়েটা কি জাদু জানে। যেদিনই বেশি মন খারাপ লাগে তার, সেদিনই এসে হাজির হয় দেবলীনা। আজও এসেছে। নিরুপমা নিরামিষ খান, তাও নিজের জন্য যে বেশি কিছু করেন না সেটা ভালো করেই জানে দেবলীনা। তাই নারকেল দিয়ে মোচা রান্না করে এনেছে। শাশুড়ির সঙ্গে খানিকক্ষণ গল্প করে বেরিয়ে পড়েছিল দেবলীনা। নিরুপমা ঘর থেকে একটা প্যাকেট এনে ওর হাতে দিলেন। প্রশ্ন করল দেবলীনা, কি আছে এতে মামুনি? তোর জন্য একটা শাড়ি কিনেছি এখানের বুটিকটা থেকে। আবার শাড়ি কিনেছো কেন মামুনি? তোমার কত ওষুধপত্র কিনতে হয়, এইভাবে খরচ করতে কতবার বারণ করেছি আমি, তবু তুমি শোনো না। মৃদু হাসলেন নিরুপমা। খাই তো তোর শ্বশুরের দরুন পাওয়ার পেনশনের টাকায়। এটা আমার গান শেখানোর দক্ষিণার থেকে কিনেছি, তোর ভালো লাগবে কিনা দেখ। দেবলীনা বলল, এখন দেখব না,
পরের দিন পড়ে এসে তোমাকে দেখাবো। দেবলীনা চলে যাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু সেই একই জায়গায় বসে আছেন নিরুপমা। খেতে উঠতে ইচ্ছা করছে না, মাঝে মাঝে এরকম হয়। 1:30টার বদলে বেলা 3টের সময় ভাত নিয়ে বসেন। আজও ঘড়ির দিকে তাকিয়ে না খেয়েই শুয়ে পড়লেন। ঐশিকার সেদিনের কথাগুলো তীরের মতো বিঁধেছিল বুকে। 2 সপ্তাহ পরও কোনোভাবে সরাতে পারছেন না মন থেকে। ঐশিকা একটা প্রোগ্রাম করে ফিরছিল, জ্যামে আটকে গিয়েছিল গাড়িটা। কালো কাজটা নামিয়ে ঐশিকা বাইরের দিকে তাকাতেই ঘটেছিল বিপত্তিটা। পাশে ট্যাক্সিতে বসে থাকা নিরুপমার এক ছাত্রী উল্লাসে চেঁচিয়ে উঠেছিল, ওই দেখো বাবা, আমাদের গাড়ির দিদিমণির মেয়ে ঐশিকা বসু। সঙ্গে সঙ্গে কাছাকাছি প্রায় সব গাড়ি বা ট্যাক্সিতে বসে থাকা মানুষদের কৌতূহলী দৃষ্টি এসে পড়েছিল ঐশিকার দিকে। তৎক্ষণাৎ গাড়ির কাজ বন্ধ করে দিলেও মনে মনে ফুঁসেছিল ঐশিকা। বাড়ি ফিরে রাত 12টাতে নিরুপমাকে ফোন করে বিশদ গারণ করেছিল। ছাত্রদের আজ একটু আগে আগে আসতে বলেছিল নিরুপমা, তবে কারণটা বলেননি। সন্ধে হতেই এক অপ্রতিরোধ্য টানে টিভির সামনে বসে পড়েছেন। অপেক্ষার মুহূর্তগুলো পেরিয়ে যাচ্ছিল মন্থর গতিতে। প্রতিটি পাল অনুপাল গুনে চলেছেন পলকহীন দৃষ্টিতে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে। বিশাল মঞ্চ জুড়ে আলোর রামধনু, 3 দিক ঘিরে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত মিউজিশিয়ানরা উপস্থাপকের ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে অবতীর্ণ ঐশিকা বাসু। মঞ্চের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে দর্শকদের একটা মিষ্টি হাসি উপহার দিলেন স্বনামধন্যা গায়িকা মিসেস ঐশিকা বাসু। থ্যাঙ্কস টু এভরিবডি। ঐশিকা শুধু সুগায়িকাই নয়, সুন্দরীও বটে। মেদহীন সুঠাম শরীর জুড়ে অসাধারণ লাবণ্য। ময়ূরকণ্ঠী রঙের বিশাল ঘেরওয়ালা গাউনের ওপরের অংশ শরীরের সঙ্গে মিশে গেছে। অনাবৃত শঙ্খ ধবল হাত দুটোয় তেমন কোনো অলংকার নেই। এক হাতে বড় ডায়ালের একটা রিস্ট ওয়াচ, অন্য হাতে সুদৃশ্য রিস্টলেট। ডান হাতের অনামিকা জুড়ে একটা বড় আংটি, চুলটা টপ নট বাঁধা। কর্ডলেস মাইক্রোফোন হাতে সামান্য হেলে দুলে একটার পর একটা গান গেয়ে চলেছে ঐশিকা বসু। করতালিতে ফেটে পড়ছে মঞ্চ। গর্বে বুক ভরে উঠছে নিরুপমার। অন্য কেউ নয়, তারই আত্মজা আজ খ্যাতির শিখরে। দারুণ গাইছে ঐশিকা, কিন্তু যে মানুষটা সবাইকার চোখের আড়ালে একা এতক্ষণ অপেক্ষা করছিলেন, তিনি কি আদৌ শুনেছেন কোনো গান? না। এই মুহূর্তে নিরুপমার শরীরটা ওনার বাড়ির ড্রয়িং রুমে থাকলেও মন ডুব দিয়েছে অনেক বছর আগের এক মিষ্টি ভোরে। 4 বছরের ঘুমন্ত মেয়ের গায়ে ভালো করে চাপা দিয়ে উঠে এসেছিলেন নিরুপমা। স্বামী নিখিলেশও ঘুমোচ্ছিলেন অঘরে। পড়ার ঘরের দরজা বন্ধ করে রেওয়াজ শুরু করেছিলেন। কিছুক্ষণ পর বন্ধ দরজা 2 হাতে ঠেলে ঘরে ঢুকেছিল ছোট্ট ঐশিকা। 2 চোখে জল নিয়ে ফোপাতে ফোপাতে মায়ের কোলের ওপর পড়েছিল। হারমোনিয়াম ফেলে মেয়েকে বুকে টেনে নিয়েছিলেন নিরুপমা। কি হয়েছে মা, কাঁদছো কেন? অভিমানে ঠোঁট ফুলিয়েছিল মেয়ে। তুমি আমাকে রেখে চলে এসেছো কেন? তুমি তো ঘুমোচ্ছিলে, তাই আমি একটু রেওয়াজ করছিলাম। না, তুমি গান করবে না, আমার কাছে শুয়ে থাকবে। তাই কি হয়? তার থেকে ভালো হয় যদি তুমিও আমার সঙ্গে গান করো। না, আমি গান করতে পারবো না। পারবে পারবে, আমার সোনা নিশ্চয়ই পারবে। সেই দিনই অনেক আদর করে অনেক বুঝিয়ে মেয়েকে হারমোনিয়ামের রিড টেপা শিখিয়েছিলেন নিরুপমা। তারপর থেকে রোজ মায়ের সঙ্গে উঠে আসতো ঐশিকা, আবার সন্ধেবেলায় বসতো। 3 মাস পর একদিন বাড়ি ফিরে মেয়েকে গলা সাধতে দেখে রীতিমতো অশান্তি করেছিলেন নিখিলেশ। হারমোনিয়ামটা ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে বলেছিলেন, ছি, এইভাবে মেয়ের সর্বনাশ করছো তুমি? কি ভেবেছ আমার মেয়ে তোমার মতো গানের দিদিমণি হবে? কখনো না, ওকে আমি ডাক্তার করব। নিরুপমা ভয়ে ভয়ে বলেছিলেন, বেশ তো, ডাক্তার হবে, কিন্তু তা বলে গান শিখতে আপত্তি কোথায়? আপত্তি আছে, তোমার ওই প্যানপ্যানানি গান অসহ্য লাগে আমার। দয়া করে মেয়েটাকে আর দলে টেনো না। সহ্যের সীমা অনেকদিন আগেই ছাড়িয়ে গিয়েছিল। সেদিন আর চুপ করে থাকতে পারেন নিরুপমা। বলেছিলেন, এই প্যানপ্যানানি গান শুনেই কিন্তু আমার প্রেমে পড়েছিলে তুমি। চেঁচিয়ে উঠেছিলেন নিখিলেশ, ওটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। নিজের ভুলের মাসুল গুনছি এখন আমি। তোমার মতো একটা পাতি মহিলাকে নিয়ে জীবন কাটাচ্ছি। আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই যে তোমার ছিল না, সেটা তুমি নিজেও জানো। মেয়ের কথা ভেবে আর কথা বাড়াননি নিরুপমা, কিন্তু সে ঝগড়ার পর ওই ছোট্ট মেয়েটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটেছিল। নিজের তাগিদে বাবাকে লুকিয়ে 2 বেলা রেওয়াজ করতে শুরু করেছিল।
ঐশিকা যখন ক্লাস 11-এ পড়ে তখনই পাড়ার একটা ফাংশনে মেয়ের গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন নিখিলেশ। প্রচুর প্রশংসা পেয়েছিল সেদিন ঐশিকা শ্রোতাদের কাছ থেকে। বাড়ি ফিরে নিখিলেশ বলেছিলেন, গান যদি শিখতেই হয় তাহলে কোনো বড় ওস্তাদের কাছে শেখো। কথাটা নিরুপমাকে আঘাত দেওয়ার জন্য বললেও খুব খুশি হয়েছিলেন নিরুপমা নিখিলেশের এই সিদ্ধান্তে। তারপরে শুরু হয়েছিল ঐশিকার নতুন করে পথ চলা। দেওয়াল ঘড়ির দিকে তাকালেন নিরুপমা। ও বাবা, 9টা বেজে গেছে। ব্লাড প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি সন্ধেবেলায়। থাক, একদিন না খেলে কি আর হবে। মাথাটা ধরেছে খুব, বরং একটু চা খাওয়া যাক। চায়ের কাপে চুমুক দিতে দেবলীনার ফোন এলো। আজ দিভাইয়ের প্রোগ্রামটা দেখছো মামুনি? অপূর্ব লাগছে দিদিভাইকে। গানগুলো দারুণ গেয়েছে। আমাদের কমপ্লেক্সের প্রায় সবাই দেখেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছিল। আসলে ও তো ওর বাবার মতো হ্যান্ডসাম, স্মার্ট। আর তোমার মতো গানের গলা, সেটা বলো। ধুর পাগলি, কার সঙ্গে কার তুলনা। হ্যাঁ রে, অঙ্কুশ ফিরেছে? না মামুনি, ওর আসতে আজও রাত্রি হবে। একটা পার্টি আছে। ঠিক আছে, তুই আমার দাদুভাইকে খাইয়ে দে। দেবলীনাকে শুভরাত্রি জানিয়ে তবে চায়ে চুমুক দিতে পারলে নিরুপমা। এত রাতে চা নিয়ে বসেছেন জানতে পারলে বকাবকি করতো মেয়েটা। খুব সাদামাটা এই মেয়েটা। MA পাশ করেছে ইতিহাস নিয়ে। ঐশিকার থেকে 2 বছরের ছোট, নিজের থেকে 6 বছরের ছোট। সুশ্রী মেয়েটাকে বিয়ে করতে কোনো আপত্তি জানায়নি অঙ্কুশ। তবে কোনোদিন ভালোবেসেছিল কিনা সেটা জানেন না নিরুপমা। বাবার মতোই অ্যাম্বিশাস হয়েছে ছেলেটা। দামি ফ্ল্যাট, দামি গাড়ি সবই নিজের চেষ্টায় করে ফেলেছে এই বয়সেই। কিন্তু ঘরমুখো হতে পারেনি কোনোদিনই। অবশ্য ছোট থেকেই এরকম। মিশনারি স্কুলে পড়া আর ছোট থেকে হস্টেলে থাকার জন্যই এরকম হয়েছে নাকি জানে না নিরুপমা। এখন মাসে একবার মাকে ফোন করে অঙ্কুশ, জেনে নেয় টাকা পয়সা দরকার আছে কিনা। প্রত্যেকবারই একই উত্তর দেন নিরুপমা, এখন লাগবে না, লাগলে বলবো। টাকার দরকার সত্যিই নেই নিরুপমার। উনি নিজের ছেলে মেয়েদের কাছ থেকে চেয়েছিলেন একটু ভালোবাসা, একটু সমীহ। পাননি হয়তো নিজের দোষেই। ওদের মনের মতো হয়ে উঠতে পারেননি। সেটাকে নিজের অক্ষমতাই মনে করে নিরুপমা। যে মানুষটাকে ভালোবেসে সংসারে এসেছিলেন সেই মানুষটাও ন্যূনতম মর্যাদা দেননি তাকে কোনো দিন। না, কোনো দিন বললে ভুল হবে। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে শেষ 3 মাস নিরুপমা হয়ে উঠেছিলেন সেই মানুষটার একমাত্র অবলম্বন। অস্বাভাবিক ধূমপানের ফলে লাংস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নিখিলেশ। অর্জিত অর্থের সবটুকু ব্যয় করেও নিরুপমা বাঁচাতে পারেননি তাকে। 52 বছর বয়সেই চলে গিয়েছিল মানুষটা। নিরুপমার তখন 50। মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। 25 বছরের অঙ্কুশ তখন CA পাশ করে সবেমাত্র চাকরিতে জয়েন করেছে। দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেছে। একা থাকতে থাকতে নিরুপমা ভালোবেসে ফেলেছেন একাকিত্বকেই। একা একা স্মৃতিচারণ করতে করতে কখনো আপন মনে হাসেন, কখনো আবার চোখের জলে বুক ভাসান। আজকাল মাঝে মাঝে নিখিলেশের বলা শেষ সময়কার কথাগুলো মনে পড়ে যায়। নিরুপমা তখন দিন রাত এক করে স্বামীর সেবা করে চলেছেন। নিজের শীর্ণ হাতটা নিরুপমার হাতের ওপর রেখে বলেছিলেন, নিখিলেশ, আমাকে ক্ষমা করে দিও নিরু। তুমি ক্ষমা না করলে মরেও শান্তি পাবো না আমি। দুর্দান্ত তেজি দাম্ভিক মানুষটাকে দুমড়ে মুচড়ে যেতে দেখে কষ্ট হয়েছিল নিরুপমার। অভিমান ভুলে সান্ত্বনা দিয়েছিলেন মৃত্যু পথযাত্রী স্বামীকে। ঘুম ভাঙতেই রাত্রে স্বপ্নটার কথা মনে পড়ল নিরুপমার। কাল সারা রাত স্বপ্নে 2টো বাচ্চা ছেলেমেয়ের সাথে খেলেছেন, সমুদ্র তীরে ছোটাছুটি করেছেন। আকাশ নীল রঙের ফ্রকটা পরে মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে যে মেয়েটা প্রজাপতির মতো ঘুরছিল তাকে অনেক আদর করেছে নিরুপমা। আর ওই যে ছেলেটা বালির তৈরি ঘরটা ঢেউয়ের ধাক্কায় ভেঙে যাওয়ার জন্য কাঁদছিল, তার ঘরটা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছেন। ওরা দুজনে অনেক অনেক আদর করেছে নিরুপমাকে। কিন্তু নিরুপমা ওদের কিছুতেই চিনতে পারলেন না। কি মিষ্টি 2টো বাচ্চা। ওদের ছাড়তে ইচ্ছা করছিল না। তবু ওরা কোথায় চলে গেল? খুব আফসোস হচ্ছে স্বপ্নটা ভেঙে যাওয়ার জন্য। ইস, ওরা যদি আবার ফিরে আসে স্বপ্নে কি ভালো হবে তাহলে। হোক না স্বপ্ন, তবু তো দুজোড়া কচি কচি হাতের ছোঁয়ায় মনটা ভরে থাকবে কিছুক্ষণ। আজ রবিবার, অন্য সকলের ছুটির দিন হলেও নিরুপমার এই দিনটা কাটে ব্যস্ততার মধ্যে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 7 জন মেয়েকে আর বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত 4 জন ছেলেকে গান শেখান। তাই পুজো পাঠ ও কিছু কাজ সকাল সকাল মিটিয়ে ফেলতে হয়। রবিবারগুলোয় পদ্মা সকাল সকাল কাজে আসে। ওকে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজে চায়ে চুমুক দিলেন। সঙ্গে সঙ্গে স্বপ্নটার কথা মনে পড়ে গেল আবার। চোখ বন্ধ করে মুখ দুটো মনে করার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পারলেন না।
এমনকি সমুদ্রের ধার, বালির ঘর সব অস্পষ্ট হয়ে যেতে লাগলো ক্রমশ। পদ্মা ডাকলো রান্নাঘর থেকে, কি তরকারি কাটবো বলুন কাকিমা? নিরুপমা বললেন, আজ কিছু ভালো লাগছে না, ভাতে ভূতে খেয়ে নেব, তুই যা। এই ভালো না লাগার কারণটা নিজেও খুঁজে পাচ্ছে না নিরুপমা। কোনো কিছুই তো নতুন নয়, গতানুগতিকভাবে পেরিয়ে যায় একটা একটা করে দিন। বৈচিত্র্যহীন এই জীবনটায় নতুন করে কি চাইছেন তিনি? নিজের বোকামিতে নিজেই হাসলেন, মনে মনে আবৃত্তি করলেন, ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। স্টাডি দরজা খুলে অভ্যেস মতো শতরঞ্জিটা পাতলেন নিরুপমা। ঘরে একটা ধূপ জ্বালিয়ে হারমোনিয়ামটা নামালেন। আজ স্নান পুজো সবই যেমন তেমন করে সেরে ফেলেছেন। আসলে কিছুতেই তেমন আগ্রহ ছিল না, মন জুড়ে একটা বিশ্রী রকম ভালো না লাগা। মাত্র 9:30 বাজছে, ছাত্রীরা আসতে এখনো অনেকটা দেরি। দুনোমনো করে মোবাইলটা হাতে তুলে নিলেন নিরুপমা। ঐশিকার বাড়ির ল্যান্ড নাম্বারে আঙুল ছোঁয়ালেন। ফোনটা রিসিভ করলো গভর্নেস। ম্যাডামের কাল ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গিয়েছিল, এখনও ওঠেননি, কিছু বলতে হবে? না থাক, এমনি করলাম। মনটা যতটা অশান্ত ততটাই অবাধ্য হয়ে উঠেছে। অঙ্কুশের মোবাইল নাম্বারে কল করে বসলেন। কলটা রিসিভ করলো অঙ্কুশ নিজেই। হ্যাঁ বলো, কি বলবে? গলা কাঁপছিল নিরুপমার। কোনো রকমে বললেন, ভালো আছিস বাবা? হ্যাঁ আছি, বড্ড কাজের চাপ, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, অন্য সময় কথা বলবো, এখন রাখছি। নিরুপমার উত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিল অঙ্কুশ। স্থবিরের মতো বসেছিলেন নিরুপমা। ছাত্রীদের কলকলানিতে আত্মস্থ হলেন। সামনে রবীন্দ্র জয়ন্তী। পাড়ার ফাংশনে গান করার জন্য সবাই নতুন গান তুলতে চায়। গানের মধ্যে ডুবে গেছেন নিরুপমা। এই সময়টুকু সব কষ্ট, সব মলিনতার থেকে অনেক দূরে চলে যান তিনি। নিরুপমার কোনো গান ছাত্রছাত্রীদের তোলানোর পরে নিজের একবার পুরো গানটা গেয়ে নেন। তিনি গাইছেন, আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, তোমার ভাবনা তারার মতো রাজে। হঠাৎ বাদিকে একটা যন্ত্রণা অনুভূত হতে গান বন্ধ করলেন উনি। বুকে হাত দিয়ে শুয়ে পড়লেন। ছাত্রীরা বুকের উপরে ঝুঁকে পড়ে ডাকাডাকি করতে লাগলো। নিরুপমা কোনো রকমে দুটো নাম উচ্চারণ করলেন, দেবলীনা, ডাক্তার শুভময় মিত্র। মেয়েরা ওনার মোবাইল থেকে দুটো নাম্বার ফোন করে তৎক্ষণাৎ জানিয়ে দিল নিরুপমার অসুস্থতার কথা। 10 মিনিটের মধ্যে ডাক্তার শুভময় মিত্রের গাড়িটা দরজার সামনে দাঁড়ালো। হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি। নিরুপমাকে পরীক্ষা করে অ্যাম্বুলেন্স কল করলেন। কার্ডিওলজিস্ট শুভময় মিত্রের নার্সিংহোমের আইসিইউতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে নিরুপমা। ঘণ্টা 3 হয়ে গেছে, তবু অবস্থার কোনো উন্নতি হয়নি। ঐশিকা আর অঙ্কুশ একসঙ্গে ঢুকেছে নার্সিংহোমে। দুরু দুরু বুকে আইসিইউয়ের দিকে এগিয়ে গেল ওরা। ঐশিকা কাঁপা কাঁপা গলায় ডাকল, মা। প্রায় একই সঙ্গে ডেকে উঠল অঙ্কুশ, মম। স্পষ্ট দৃষ্টি মেলে তাকালে নিরুপমা। ডাক্তার সেন ও আরও 2জন ডাক্তার অবাক হয়ে নিরুপমার মুখের দিকে তাকালেন। নিরুপমার ঠোঁটের কোণায় হাসির আভাস। ডাক্তার শুভময় মিত্রের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে জানিয়ে দিয়েছিল নিরুপমার আয়ু আর বড়জোর 8 ঘন্টা। কিন্তু নিরুপমার এই দৃষ্টি অবাক করে দিয়েছে তাকে। উনি ওনার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বললেন, এ তো রীতিমতো মিরাকেল, এ যে দেখছি মা ডাকের জাদু। 2 সন্তান দাঁড়িয়ে নিরুপমার চোখের সামনে। দুজনের চোখেই জল টলটল করছে। ডাক্তার মিত্র বেডের কাছে এগিয়ে গেলেন, কিন্তু না, নিরুপমা আর চোখ মেললেন না একবারও। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভালো করে পরীক্ষা করে ডাক্তার মিত্র বললেন, শি ইজ নো মোর। পাথরের মূর্তির মতো দুধারে দাঁড়িয়ে রইল নিরুপমার আত্মজা। কান্নায় ভেঙে পড়েছে দেবলীনা। নিরুপমার 59 বছর বয়সের এই আকস্মিক মৃত্যুটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না ও। নানা কথা বলে বিলাপ করে চলেছে। ডাক্তার মিত্র ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন। 2 ভাই বোনে পরিকল্পনা করছে কোন মহাশ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন করা যেতে পারে তাই নিয়ে। ওদের কথার মধ্যে সামনে এসে দাঁড়ালেন ডাক্তার শুভময় মিত্র। বললেন, তোমাদের পরিকল্পনা আর কাজে লাগবে না। 6 মাস আগে উনি দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তাতে রাজি হননি। আমাকে দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছিলেন ওনার ডায়েরিতে সব পাবে। মহৎ উদ্দেশ্যে উৎসর্গীকৃত নিরুপমার মরদেহ যাত্রা করছে নির্দিষ্ট ঠিকানায়। নিরুপমা ছাত্রছাত্রীরা নিজেদের রেকর্ড করা তারই কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে চোখে জল নিয়ে। সেই গান উপস্থিত সমস্ত মানুষের মনে জাগাচ্ছে এক নতুন চেতনা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরি এই ঘাটে,
আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে। সেই অপূর্ব সুরের মূর্ছনায় কেঁপে উঠছে নিরুপমার 2 সন্তানের হৃদয়। বাক্যহীন হয়ে বসে আছে অঙ্কুশ। ঐশিকার গাল বেয়ে নেমে এসেছে জলের ধারা। বহুদিন পর আজ সে গলা মিলিয়েছে মায়ের গানের সঙ্গে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।